হ্যালো ভিউয়ার্স, অসিত দ্বারা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পলিটিক্যাল সায়েন্স পাস বা অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধানে যে স্বাধীনতার অধিকার, সেই স্বাধীনতার অধিকার নিয়ে আজকের এই ভিডিও ক্লাসে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই পেপারটির সিলেবাস সাজেশন ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার আলোচনা ব্যাখ্যা সহ তোমাদের সামনে উপস্থিত করব। তাই আমার এই অচিতদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও আমি একের পর এক তোমাদের সামনে এনে হাজির করতে পারি। এছাড়া চ্যানেলকে তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং 5 বা জেনারেল সেকেন্ড সেম, অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 2, পাসের ক্ষেত্রে এমডিসি 2। এই পেপারটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাজেশনের প্রথম প্রশ্ন, মানে প্রথম দিকের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার। এটি 20 নম্বরের প্রশ্ন আসতে পারে, 15 নম্বরের ক্ষেত্রে আসতে পারে, 10 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। অনার্স এবং পাশের যে নাম্বার প্যাটার্ন কি হবে আমি সিলেবাস ডিসকাস করেছি, সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি। তো যাই হোক, এখানে 20, 15 বা 10-এর ক্ষেত্রে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার। তো দেখো, স্বাধীনতা মানুষের একটি গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক সমাজে স্বাধীনতা একটা মূল চাবিকাঠি। তাই ভারতের সংবিধানে নাগরিকদের যে স্বাধীনতার অধিকার তাকে স্বীকার করা হয়েছে, পাশাপাশি সেই অধিকারকে সংরক্ষণ কিভাবে করা যায় তারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের 19 থেকে 21, এই 19 থেকে 21 মানে 19, 20, 21 এই তিনটি ধারায় ভারতের সংবিধানে ভারতের নাগরিকদের স্বাধীনতার অধিকারকে স্বীকার করা হয়েছে, তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। 19-এর 1 নম্বর ধারা, মূল সংবিধানের 19-এর 1 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের জন্য মোট 7টি স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই 7টি স্বাধীনতা কি একবার দেখে নাও। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, এটি প্রথম। 2, সমবেত হওয়ার অধিকার। 3, সংঘ ও সমিতি গঠনের অধিকার। 4, যাতায়াত মানে দেশের যে কোনো জায়গায় অবাধে যাতায়াত করার অধিকার। এবং 5, দেশের সমস্ত জায়গায় অবাধে বসবাস করার অধিকার। 6, সম্পত্তি দখল ও হস্তান্তর করার অধিকার। 7, বৃত্তি বা পেশা গ্রহণের অধিকার। তো এই 7টি অধিকারের ভিতর দিয়ে নাগরিকদের স্বাধীনতার অধিকারকে সংরক্ষণ করা হয়েছে বা স্বাধীনতার অধিকারকে মেনে নেওয়া হয়েছে। স্বাধীনতার অধিকার বলতে এই 7টি অধিকারকে বোঝায়। এই 7টি অধিকার যদি প্রাপ্ত হয় মানব, তখনই সে স্বাধীনতা লাভ করেছে বা স্বাধীনভাবে সংবিধানের নীতি অনুসারে সে পরিচালিত হচ্ছে, এই কথাটা বলা যায়। তাই এখানে আমরা প্রথম যে পয়েন্ট আছে, দেখো, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, আমরা সেই বিষয়টা নিয়ে প্রথম পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। তা প্রথমে দেখো, এখানে বলা হয়েছে যে গণতান্ত্রিক সমাজে মতামত প্রকাশ করাটা খুবই জরুরি। মতামত প্রকাশের ভিতর দিয়েই কিন্তু গণতান্ত্রিক সমাজ গড়ে ওঠে। কার কি বক্তব্য, কার সেটা যদি স্বাধীনভাবে সে প্রকাশ করতে পারে, তবেই সে বলতে পারে সে স্বাধীন। এখন এই মতামত প্রকাশ, মানুষের এই মতামত প্রকাশটা বিভিন্নভাবে হতে পারে। লিখিতভাবে হতে পারে, মৌখিকভাবে হতে পারে, আলাপ আলোচনার ভাবে হতে পারে, বিতর্ক সভার ভিতর দিয়ে হতে পারে, বা সভা সমিতি গঠন করে হতে পারে, মিছিল মিটিং করে হতে পারে, বা সংবাদপত্রের ভিতর দিয়েও কিন্তু তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এক্ষেত্রে সংবাদপত্র একটা বড় ভূমিকা নেয়। সংবাদপত্র কিন্তু স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করে জনগণের হয়ে। আবার সরকারের যেসব কাজকর্ম, সেই সরকারি কাজেরও বিরোধিতা করতে পারে জনগণ। তবে এক্ষেত্রে কিছু যুক্তিসঙ্গত বিধি নিষেধ সরকার এই মানুষের উপর আরোপ করতে পারে এই বাক স্বাধীনতার ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে এই যুক্তিসঙ্গত প্রয়োগ করতে পারে? দেখো, এখানে বলা হচ্ছে যে সার্বভৌমিকতা ও সংহতি, এমন কোনো বক্তব্য রাখলে চলবে না বা এমন কোনো স্বাধীনভাবে মতামত প্রকাশ করলে হবে না যাতে ভারতের যে সংহতি, সেই সংহতি নষ্ট হয়।
বা ভারতের যে ঐক্য, সে ঐক্যের ক্ষেত্রে আঘাত আসে, তেমন কিন্তু বক্তব্য রাখা যাবে না। অর্থাৎ রাষ্ট্রীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিকটাকে মাথায় রেখে তারপরেই তুমি স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। মানে দেশের যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, সেটার দিকে তোমাকে নজর রাখতে হবে। এমন কিছু স্বাধীনভাবে মতামত প্রকাশ করে দিলে আর দেশের ভিতরে অশান্তি বেঁধে গেল, এটা কিন্তু কাম্য নয়। এক্ষেত্রে সরকার কিন্তু স্টেপ নিতে পারে, সরকার সেখানে সেই ব্যক্তিকে আটক করতে পারে। তাই দেশের শান্তি শৃঙ্খলার দিকে নজর রাখতে হবে। আবার বৈদেশিক যে রাষ্ট্রের সাথে ভারতের বিভিন্নভাবে চুক্তি হয়ে বিভিন্ন বিদেশি মিত্র রাষ্ট্র রয়েছে, তাদের সাথে যে সম্পর্ক ভারতবর্ষের, সে সম্পর্কের দিকেও লক্ষ্য রেখে বক্তব্য পেশ করা প্রয়োজন। এমন কোনো বক্তব্য বিদেশি রাষ্ট্রের প্রতি আমরা করব না যার জন্য সেই দেশের সাথে আমাদের একটা বৈরী মনোভাব, শত্রুতার মনোভাব তৈরি হয়। তো এই বিষয়গুলোকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আরো কয়েকটি বিষয় আছে, যেমন আদালত অবমাননা। আদালত কোনো একটা রায় দিয়েছে, তার বিরুদ্ধে তুমি কোনো বক্তব্য রাখছো, তখন আদালতের বিরুদ্ধে তোমায় চলে যেতে হচ্ছে এবং সেখানে আদালতের অবমাননা হচ্ছে। সরকার বা রাষ্ট্র এক্ষেত্রে কিন্তু স্টেপ নিতে পারে। কারণ মানহানিকর বক্তব্য রাখা যাবে না, তখন সে মানহানিকর মামলা করতে পারে। তাই অপরের সম্মান রেখে তখন বক্তব্য পেশ করতে হবে স্বাধীনভাবে মতামত। এছাড়া অপরাধের প্ররোচনা, যে এমন বক্তব্য পেশ করা হলো যে অপরাধ ঘটে গেল, সমাজে অশান্তি বেঁধে গেল, তাহলে এই বিষয়গুলো মানে রাষ্ট্রীয় সংহতি, ঐক্য, দেশের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, বিদেশি রাষ্ট্রের প্রতি বন্ধুত্বের মনোভাব, হ্যাঁ, হচ্ছে শত্রুতার পরিবেশ তৈরি না করা বা হিংসায় প্ররোচনা না দেওয়া, আদালতকে অবমাননা না করা, অপরাধমূলক কাজকর্মকে প্ররোচনা না দেওয়া, কারোর মানহানিকর বক্তব্য না রাখা, এত কিছু মেনটেন করে তারপরেই কিন্তু স্বাধীনভাবে মত প্রকাশ করতে হবে। সভা সমিতি, মিছিল, মিটিং বা সংবাদপত্র, নিউজ পেপার, পত্রপত্রিকা বিভিন্নভাবে মতবাদ প্রকাশ করা যায়। তবে এই বিষয়গুলো মাথায় রেখে এক্ষেত্রে যদি কোনো একটি যদি ঘটনা ঘটে, তখন কিন্তু সরকার তার কোনো ব্যক্তির যে মতামত প্রকাশ করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। 2 নম্বর পয়েন্ট দেখো, সমবেত হওয়ার অধিকার। তা দেশের মানুষ স্বাধীনভাবে যে কোনো জায়গায় জমায়েত করতে পারে, সমবেত হতে পারে একসাথে অনেকে। জনস্বার্থ কোনো বিষয়কে কেন্দ্র করে মানুষ কিন্তু জনগণকে সচেতন করার জন্য কোনো একটি স্থানে তারা সমবেত হতে পারে, মিছিল করতে পারে, মিটিং করতে পারে, শোভাযাত্রাও করতে পারে। তবে সরকার এক্ষেত্রেও কিছু 5টি শর্ত মেনটেন করতে হবে, না তো সরকার কিন্তু তাদের গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ সংবিধান এক্ষেত্রে 5টি শর্ত রেখেছে। স্বাধীনভাবে জমায়েত করার ক্ষেত্রে 5টি শর্ত রেখেছে। প্রথমত, যে সেই জমায়েত যেন নিরস্ত্রভাবে হয়, সেই জমায়েত যাতে শান্তিপূর্ণ হয়, সেই জমায়েত যেন শান্তি শৃঙ্খলা নষ্ট না করে, সেই জমায়েত যেন দেশের সার্বভৌমিকতা নষ্ট না করে, সেই জমায়েত যেন দেশের সংহতিকে বিপন্ন না করে। যদি এগুলো করে, তখন কিন্তু রাষ্ট্র বা সরকার সেই স্বাধীনভাবে জমায়েত করার উপরে বিধি নিষেধ আরোপ করতে পারে। এই হচ্ছে সমবেত হওয়ার অধিকার। এর পরের পয়েন্ট দেখো, সংঘ ও সমিতি গঠনের অধিকার। তা গণতান্ত্রিক দেশের সাধারণ মানুষ, স্বাধীনতা প্রাপ্ত মানুষ, তারা বিভিন্ন সমিতি বা ইউনিয়ন গঠন করতে পারে। বিভিন্ন ধরনের ইউনিয়ন, মানে সংঘ, যেমন ক্রীড়া সংঘ বলতে পারি, যেমন আমরা শ্রমিকদের যে লেবার ইউনিয়নের কথা বলতে পারি, সাহিত্য পরিষদের কথা বলতে পারি, কালচারাল অর্গানাইজেশন, সাংস্কৃতিক সভার কথা বলতে পারি, সায়েন্টিফিক অর্গানাইজেশন, বিজ্ঞান এর কথা বলতে পারি, এবং রাজনৈতিক দলও একটা সংগঠনের ভিতরে পড়ে। অর্থাৎ রাজনৈতিক দলও কিন্তু তৈরি করতে পারে। তবে এই ক্ষমতা নিরঙ্কুশ নয়। এই যে ইচ্ছা মতো সভা সমিতি তৈরি করব বা ইউনিয়ন তৈরি করব, এটা কিন্তু নিরঙ্কুশ নয়। যদি এটা তৈরি করতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়, দেশের সার্বভৌমিকতা, দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এগুলো তৈরি বিঘ্ন ঘটে, তখন কিন্তু সরকার তার উপরে বাধা নিষেধ আরোপ করতে পারে। এবং এই বাধা নিষেধ কতটা যুক্তিযুক্ত বা কতটা আইন সিদ্ধ, সেটা কিন্তু আদালতের বিচারাধীন বিষয়। আদালত এখানে সেটাকে বিচার করবেন। যেমন 1981 সালে এসমা বলে একটি আইন পাশ হয়, এবং সেই আইন কতটা বৈধ সেটা কিন্তু সরকার যাচাই করে। তা যাই হোক, এখানে সংঘ এবং সমিতি গঠনের অধিকার বলতে মানুষ ইচ্ছা মতো তাদের ইউনিয়ন তৈরি করতে পারে, যে কোনো সংগঠন তৈরি করতে পারে, খেলাধুলোর সংগঠন, সাহিত্য, সঙ্গীত বা বিজ্ঞানের সংগঠন বা রাজনৈতিক দলও তৈরি করতে পারে। তবে সেটা তৈরি করতে গিয়ে যেন
রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়, শান্তি শৃঙ্খলা ব্যাহত না হয়, এগুলোকে লক্ষ্য রাখতে হবে। যদি এটা হয় তখন কিন্তু তার উপরে বিধিনিষেধ আরোপিত হবে এবং আদালত সেই বিষয়টাকে বিচার করবে। পরের পয়েন্ট দেখো, স্বাধীন 4 আর 5 এখানে একসাথে মেনশন করা আছে। 4-এ আছে যাতায়াতের অধিকার এবং 5-এ আছে বসবাসের অধিকার। অর্থাৎ যে কোনো সাধারণ মানুষ ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে বসবাস করতে পারে। তবে জনস্বার্থের দিকে লক্ষ্য রেখে এবং তপশিলি জাতিদের স্বার্থের কথা মাথায় রেখে সরকার কিন্তু এক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করতে পারে বা এই অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারে। পরের পয়েন্টে দেখো, সম্পত্তি দখল ও হস্তান্তর করার অধিকার। তা ভারতের নাগরিকরা, স্বাধীনতাপ্রাপ্ত নাগরিকরা, সংবিধান বলে তাদের পৈতৃক সম্পত্তি তারা তাদের নিজেদের উত্তরাধিকারের সূত্রে প্রাপ্ত হতে পারে, সেই সম্পত্তির মালিক হতে পারে, সেই সম্পত্তি কাউকে দান করতে পারে, বিক্রি করতে পারে বা হস্তান্তর করতে পারে। সম্পত্তির এই অধিকারকে অলঙ্ঘনীয় হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তাহলে স্বাধীনভাবে মানুষ সম্পত্তির অধিকারী হতে পারে, অবশ্য রাষ্ট্রীয় কিছু নিয়ম নীতি মেনটেন করে। পরের পয়েন্টে দেখো বলা হচ্ছে বৃত্তি ও পেশা গ্রহণের অধিকার। তা মানুষ এখানে স্বাধীনভাবে তার পছন্দ মতো বৃত্তি গ্রহণ করতেই পারে, সে ব্যবসা বাণিজ্য করতে পারে স্বাধীনভাবে, বা স্বাধীনভাবে যে কোনো বৃত্তি বা কাজ সে করতে পারে। অবশ্য যেন সেই কাজ জনস্বাস্থ্য বিরোধী না হয় সেটাকে আমাদের মাথায় রাখতে হবে, এবং জনস্বাস্থ্য বিরোধী হলেই কিন্তু সরকার সেটাকে হস্তক্ষেপ করবে, সে কথাও সংবিধানে বলা হয়েছে। এবং কোনো একটা সংগঠনের বা কোনো একটা অর্গানাইজেশনের যে কর্মীরা রয়েছে সেই কর্মীরা যোগ্য কিনা সেটাও কিন্তু সরকার ঠিক করে দিতে পারে বা বিচার করতে পারে। হ্যাঁ, এবং এক্ষেত্রে সরকার অনেকগুলো বাধা নিষেধ আরোপ করতে পারে। হ্যাঁ, সেই বাধা নিষেধ আবার আদালত কর্তৃক বিচার্য বিষয়, বা আদালত সেই বাধা নিষেধটা কতটা যুক্তিযুক্ত সেটা বিচার করতে পারে। এবং আদালত যদি দেখে যে এটা এই বিধিনিষেধ যুক্তিযুক্ত, তাহলে সেই বিধিনিষেধকে বা সেই অর্গানাইজেশনকে বলতে পারে, বা সেই সংগঠনকে বা সেই কর্ম বা পেশা বা বৃত্তিকে বলতে পারে সংবিধান বিরোধী। তাই স্বাধীনভাবে বৃত্তি বা পেশা বা ব্যবসা বাণিজ্য অবশ্যই মানুষ করবে, তবে সেক্ষেত্রে যেন সেটা জনস্বাস্থ্য বিরোধী না হয়, যেন অপরের ক্ষতি না করে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। সেদিকটা কে লক্ষ্য রাখবে? রাষ্ট্র বা সরকার লক্ষ্য রাখবে। যদি সেটা করে, মানে যদি সেটা হয় জনস্বাস্থ্য বিরোধী হয়, তখন আদালত সেটাকে বিচার করবে এবং সেটাকে জনস্বাস্থ্য বিরোধী, আদালত বিরোধী বলে সে ঘোষণা করবে, সংবিধান বিরোধী বলে ঘোষণা করবে। তো এই ছিল 7টি অধিকার। এক কথায় এই 7টি অধিকারকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সংবিধানের স্বাধীনতার অধিকার। এখন সংবিধানের এই স্বাধীনতার অধিকারকে সুরক্ষিত করার জন্য আরো কয়েকটি বিষয় সংবিধানে উল্লেখ করা হয়েছে। প্রথম যেটা আছে দেখো, শাস্তি দানের স্বৈরাচারী ক্ষমতা রদ। শাস্তি দানের স্বৈরাচারী ক্ষমতা রদ। স্বাধীনতাকে যথার্থভাবে সংরক্ষিত করার জন্য সংবিধানে আরো কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে আইন ভঙ্গকারী যিনি, সে আইন ভঙ্গকারীকে সরকার গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করার পর প্রচলিত যে আইন, সেই আইন অনুসারে তাকে শাস্তি দিতে হবে। এমনটা যেন না হয় যে তাকে শাস্তি দেওয়ার জন্য নতুন করে একটা আইন তৈরি করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু হবে না। কোনো ব্যক্তি যদি অপরাধ করে, তাকে সেই প্রচলিত যে আইন, সেই সময় যেটা অ্যাক্টিভ আছে, সেই আইন অনুসারেই তাকে শাস্তি দিতে হবে। নতুন কোনো আইন পাশ করে তাকে শাস্তি দিতে দেওয়া যাবে না। এবং একটা অপরাধের জন্য একজন ব্যক্তিকে একবারই শাস্তি দেওয়া যাবে, বারে বারে নয়। মানে বলা হচ্ছে যে একাধিকবার তাকে শাস্তি দেওয়া যাবে না। এবং অভিযুক্ত ব্যক্তিকে নিজের পক্ষে বা নিজের বিরুদ্ধে তাকে শাস্তি সাক্ষ্য দিয়ে সে দিতে পারবে না বা দিতে বাধ্য করা হবে না। নিজের বিরুদ্ধে কেউ কোনো অভিযুক্ত সাক্ষ্য দেবে না আদালতে, বা তাকে সেইটা দিতে কিন্তু বাধ্য করা হবে না। এটাকে বলা হচ্ছে 20-1 নম্বর ধারায়। এরপরে দেখো কি বলা হচ্ছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে বলা হচ্ছে যে আইনটি আইনসভা কর্তৃক বৈধ হতে হবে। জীবন এবং স্বাধীনতা রক্ষা করার জন্য যে আইন আছে, সেই আইনের মাধ্যমেই কোনো ব্যক্তিকে বিচার করতে হবে এবং সেই আইনটি অবশ্যই আইনসভা কর্তৃক বৈধ হতে হবে। বিচার যে সভা বা বিচারের যে বিভাগ আছে, ভারতীয় যে বিচার বিভাগ,
সেই বিচার বিভাগ প্রচলিত আইন অনুসারেই কোনো ব্যক্তিকে বিচার করতে পারেন এবং সেই আইনটি বৈধ কি অবৈধ সেটা বিচার করার ক্ষমতা কিন্তু বিচার বিভাগেরও নেই, আদালতেরও নেই। সংবিধানে যে আইনটি আছে সেই আইন অনুসারেই তাকে বিচার করতে হবে। তার বাইরে গিয়ে নতুন করে আইন করা বা সেই আইনের বৈধ বা অবৈধ কিনা সেসবগুলো কিন্তু বিচার করা যাবে না। অবশ্যই এ কথা বলা হচ্ছে 20-3 নম্বর ধারায়। এরপরে দেখো যে জিনিসটা বলা হচ্ছে যে গ্রেপ্তার ও আটক সম্পর্কিত নিয়মাবলী। গ্রেপ্তার বা আটক সম্পর্কিত নিয়মাবলী এখানে বলা হচ্ছে, যেটা 22 নম্বর ধারায় বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে কেন গ্রেপ্তার করা হচ্ছে তার যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে এবং তাকে অ্যারেস্ট করার পর তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং সেক্ষেত্রে সে উকিল নিয়োগ করতে পারে। হ্যাঁ, এবং সেই আটক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী যে ম্যাজিস্ট্রেট আছে তার সামনে হাজির করাতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি বা পারমিশন ছাড়া তাকে কিন্তু অতিরিক্ত সময় তাকে আটক করে রাখা যাবে না। অবশ্য এই ক্ষেত্রে দুটো ব্যতিক্রম আছে। একটা হচ্ছে যে শত্রু ভাবাপন্ন কোনো বিদেশি ব্যক্তিকে যদি আটক করা হয় তিনি এই আইনের ভিতরে পড়বেন না, মানে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে তাকে তোলা বাধ্যতামূলক নয়। আরেকটি হচ্ছে নিবর্তনমূলক আইন, মানে সরকার কিছু কিছু এমার্জেন্সি আইন পাশ করে রেখেছে জরুরিকালীন, দমনমূলক আইন। এই আইনকে বলা হয় নিবর্তনমূলক আইন। এই আইনের যেসব ব্যক্তিরা অ্যারেস্ট হবেন, গ্রেপ্তার হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই আইন কার্যকরী নয়। নিবর্তনমূলক আইনটা কি? যেমন কয়েকটা আইন এখানে রয়েছে, যেমন বলি নাসা, NASA, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980-তে এই আইনটি পাশ করা হয়। এছাড়া রয়েছে ESMA, এসেনশিয়াল সার্ভিস ন্যাশনাল মেইনটেনেন্স অ্যাক্ট, এসেনশিয়াল সার্ভিস মেইনটেনেন্স অ্যাক্ট 1981। এই দুটো আইন ছিল এক কথায় বিরোধী পক্ষের কণ্ঠরোধ করার জন্য কিন্তু সরকার এই আইন পাশ করে রেখেছে। অবশ্যই এই আইনকে অনেকে বলছেন যে সংবিধান বিরোধী, গণতন্ত্রের এগুলো কণ্ঠরোধ করা হচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এবং গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করা হচ্ছে। এই জন্য বিচারপতি মহাজন কি বলছেন, এই যে এসমা এই আইনটিকে বা নাসা এই আইনটি হচ্ছে সংবিধানের একটি অশুভ বৈশিষ্ট্য। এর দ্বারা গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করার একটা প্রক্রিয়া। তাই বিচারপতি পতঞ্জলি সংবিধান বিরোধী এই আইন এবং এই আইনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হচ্ছে, দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা এনাদের বক্তব্য, নিজস্ব অবশ্য নয়, একথা সত্য নয়। কারণ এই দুটো এসেনশিয়াল যে আইন এসমা এবং নাসা, এই দুটি কিন্তু বিরোধী পক্ষের কণ্ঠরোধ যেমন করার জন্য সরকার পাশ করেছে, পাশাপাশি দেশের মধ্যে যেসব নাশকতামূলক কার্যকলাপ আছে সেগুলোকে দমন করার জন্য সরকার কিন্তু এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তা সংবিধানে আমাদের এই সংবিধানের যে স্বাধীনতার অধিকার, এই অধিকারকে সুরক্ষিত করার জন্য যে 7টি পয়েন্টের কথা বললাম, এই 7টি পয়েন্টের ভিতর দিয়ে একটা নাগরিক তার স্বাধীনতার অধিকারকে সে রক্ষা করতে পারে। পাশাপাশি এই 7টি অধিকার বাদেও আরো 3টি পয়েন্টের উপরে কিন্তু সংবিধান লিখে গেছেন যে সংবিধানে যে ভারতীয় নাগরিকদের যে স্বাধীনতার অধিকার, সেই স্বাধীনতার অধিকারকে সুরক্ষিত করার জন্য আরো কয়েকটি ব্যবস্থার কথা বলেছেন, যেমন শাস্তি দান এবং স্বৈরাচারী ক্ষমতা, যাকে তাকে শাস্তি দেওয়া যাবে না এবং এক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম নীতি আছে সেটা মেনটেন করতে হবে। জীবন, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, মানুষের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং সেক্ষেত্রে তাকে যদি সেটাকে খর্ব করা হয় যে আইনের মাধ্যমে, সে আইন অনুসারে, সেই নির্দিষ্ট আইন অনুসারে তাকে বিচার করতে হবে। এরকম একাধিক কথা এখানে বলা হয়েছে। আর গ্রেপ্তার এবং আটক সম্পর্কিত নিয়মাবলীতে কি বলা হয়েছে, যাকে তাকে যখন তখন গ্রেপ্তার করা যাবে না, তার সঠিক কারণ দেখাতে হবে, গ্রেপ্তার করার পরে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে নিয়ে যেতে হবে। কিন্তু দুটি ক্ষেত্রে ব্যতিক্রম, একটি হচ্ছে বিদেশি শত্রু যদি কোনো আটক হয়, আর নিবর্তনমূলক আইনের মাধ্যমে যদি তারা অ্যারেস্ট হয় তবে তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়। এই ছিল শর্টকাটে আলোচনা। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার বলতে এই যে 7টি অধিকার, এই অধিকারের ভিতর দিয়ে আলোচনা করতে হবে। পাশাপাশি এই যে 3টি এক্সট্রা পয়েন্টস রয়েছে সংবিধানে উল্লেখ করা হয়েছে 20-1, 20-2 বা 22 নম্বর ধারাগুলোতে, এই সব বিষয়গুলোকে যে উল্লেখ করা হয়েছে, সংবিধানের স্বাধীনতার অধিকারকে প্রোটেকশন দেওয়ার জন্য এই 3টি আইন কিন্তু পাশ করা হয়েছে, মানে সংবিধানে উল্লেখ করা হয়েছে।
এই 3টি বিষয় এবং উপরের এই 7টি বিষয় নিয়েই এই উত্তরপত্রটি লিখতে হবে। এখন এর যে উত্তর রয়েছে সেই উত্তরটি নিয়ে 10 নম্বর বা 20 নম্বর বা 15 নম্বরের যে উত্তর, সেই উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি অনার্স, বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স জেনারেল, সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি2 এমডিসি2 এমএন2। প্রশ্নটি হচ্ছে ভারতের সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। ডিসকাস দ্য রাইটস অফ ফ্রিডম মেনটেইনড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। প্রশ্নমান 10 বা 15 বা 20। এর জন্য উত্তরটি এইভাবে লিখবে: স্বাধীনতার অধিকার একটি গণতান্ত্রিক অধিকার। ভারতীয় সংবিধানে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকার স্বীকার ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় সংবিধান স্বাধীনতার অধিকার ঘোষিত হয়েছে। মূল সংবিধানের 19-এর 1 নম্বর ধারায় নাগরিকদের 7 প্রকার স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছিল, যথা 1 নম্বর বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, 2 শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, 3 সংঘ ও সমিতি গঠনের অধিকার, 4 ভারতে সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, 5 ভারতে যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার, 6 সম্পত্তির দখল অর্জন ও হস্তান্তর করার অধিকার এবং 7 যে কোনো বৃত্তি পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার। এবার এগুলোকে পয়েন্ট করে করে লিখতে হবে। প্রথম যেটা রয়েছে দেখো, বাক স্বাধীনতা ও তার নিয়ন্ত্রণ। বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার স্বীকৃতি গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য এক অকান্ত অপরিহার্য। ভারতের প্রতিটি নাগরিক নিজ ধ্যান ধারণা ও বিবেক বুদ্ধি অনুসারে মতামত প্রকাশ করতে পারে। মতামত লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা যেতে পারে। চিঠিপত্র, পত্রপত্রিকা, পুস্তক, পুস্তিকা এবং কিংবা সংবাদপত্রের মাধ্যমে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ মতামত প্রকাশ করতে পারে। আবার সভা সমিতি, আলাপ আলোচনা, বিতর্ক প্রভৃতির মাধ্যমে মতামত প্রকাশিত হতে পারে। সরকারের ভুল ত্রুটি সমালোচনা করে সরকারকে সংযত থাকতে বাধ্য করার ব্যাপারে সংবাদপত্রগুলির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধান নাগরিকদের বাক ও মতামত প্রকাশের উপর কতগুলি যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করেছে, যেমন 1 নম্বর ভারতের সার্বভৌমিকতা ও সংহতি রক্ষা, 2 রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, 3 বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে মৈত্রী বন্ধন সংরক্ষণ করা, 4 দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, 5 শালীনতা ও সদাচার রক্ষা, 6 আদালত অবমাননা প্রতিরোধ করা, 7 মানহানি প্রতিরোধ করা এবং 8 অপরাধমূলক কার্যে প্ররোচনা বন্ধ করার উদ্দেশ্যে রাষ্ট্র সাধারণ অবস্থাতেও বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ বা খর্ব করতে পারে। 19-এর 2 নম্বর ধারা। পরেরটি দেখো, পরের পয়েন্ট, সমবেত হওয়ার অধিকার ও তার নিয়ন্ত্রণ। ভারতীয় নাগরিকদের সমবেত হওয়ার অধিকার সংবিধানের স্বীকৃতি লাভ করেছে। জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে আলাপ আলোচনার জন্য সমবেত হওয়ার এবং শোভাযাত্রা করার অধিকার নাগরিকদের আছে, কিন্তু উক্ত অধিকার 5টি শর্তাধীনে ভোগ করা যেতে পারে। শর্তগুলি হলো: 1 সভা সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, 2 নাগরিকেরা নিরস্ত্রভাবে সভা সমাবেশ করতে পারবে, 3 শান্তি শৃঙ্খলা প্রয়োজনে রাষ্ট্র এই অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। তাছাড়া ষোড়শ সংবিধান সংশোধনী 1963 আইন বলে রাষ্ট্র এটা করতে পারে। 4 ভারতের সার্বভৌমিকতা এবং 5 সংহতি রক্ষার জন্য প্রয়োজনে নাগরিকদের এই অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে সক্ষম। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সংঘ সমিতি গঠনের অধিকার ও তার নিয়ন্ত্রণ। ভারতীয় নাগরিকদের সংঘ সমিতি গঠনের অধিকার আছে। শ্রমিক সংঘ, ক্রীড়া সংঘ, বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংঘ বা সমিতি, রাজনৈতিক দল প্রভৃতি গঠন এবং অধিকারের অন্তর্ভুক্ত, কিন্তু এই অধিকারটি নিরঙ্কুশ নয়। বিশৃঙ্খলা সৃষ্টিকারী, নীতি বিগর্হিত উদ্দেশ্যে গঠিত কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নকারী সংঘ বা সমিতিগুলির উপর সরকার যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। তাছাড়া ভারতের সার্বভৌমিকতা ও সংহতি রক্ষার প্রয়োজনে এই অধিকারটিকে সরকার সংকোচন করতে পারে, তবে রাষ্ট্র কর্তৃক আরোপিত বাধা নিষেধগুলি যুক্তিসঙ্গত কিনা তা বিচার করার ক্ষমতা আদালতের হাতে অর্পিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে 1981 সালে এসমা নামক আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অধীনস্থ অত্যাবশ্যক সংস্থা সমূহকে ধর্মঘট নিষিদ্ধ করে শ্রমিকদের সংঘ গঠনের অধিকারটিকে কার্যত মূল্যহীন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। পরের পয়েন্টে দেখো, যাতায়াত ও বসবাসের অধিকার। এখানে 2টো অধিকার একসাথে দেওয়া আছে। ভারতের সর্বত্র স্বাধীনভাবে যাতায়াত করার এবং যে কোনো অঞ্চলে বসবাস করার অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু জনস্বার্থে এবং তপশিলি উপজাতিদের স্বার্থ সংরক্ষণে এর উদ্দেশ্যে রাষ্ট্র এই 2টি অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। পরের পয়েন্ট দেখো, বৃত্তি ও পেশাগ্রহণের অধিকার ও তার সীমাবদ্ধতা। প্রতিটি ভারতীয় নাগরিক নিজ পছন্দ মতো বৃত্তি বা পেশা গ্রহণ করতে পারে এবং যে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে, কিন্তু জনস্বার্থে সরকার এই অধিকারের উপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। জনস্বার্থ বিরোধী যে কোনো ব্যবসা বাণিজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে। তাছাড়া বিভিন্ন বৃত্তির ক্ষেত্রে কর্মীর যোগ্যতা নির্ধারণের ক্ষমতা সরকারের আছে, তবে স্বাধীনতা অধিকারের উপর আইন কর্তৃক আরোপিত বাধা নিষেধ যুক্তিসঙ্গত কিনা তা বিচার করার ক্ষমতা আদালতের রয়েছে। কোনো আইন অযৌক্তিকভাবে বাধা নিষেধ আরোপ করেছে বলে মনে করলে আদালত সংশ্লিষ্ট আইন বা তার যে কোনো অংশকে সংবিধান বিরোধী বলে বাতিল করে
দিতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় 42তম সংবিধান সংশোধনী আইনে 1976 4 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল যে নির্দেশমূলক নীতিগুলি যে কোনো একটি বা সবগুলিকে কার্যকর করার জন্য আইন প্রণীত হলে আদালত তার বৈধতা বিচার করতে পারবে না। পরেরটি দেখো, শাস্তিদানের স্বৈরাচারী ক্ষমতা রদ। মানে এখানে 7টি অধিকার বাদেও যে আরও 3টি পয়েন্টের উপর জোর দিয়ে স্বাধীনতার অধিকারকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে, সেই 3টি পয়েন্ট হচ্ছে শাস্তিদানের স্বৈরাচারী ক্ষমতা রদ। নাগরিকদের স্বাধীনতা যথার্থভাবে সংরক্ষণের জন্য সংবিধানে আরও কতগুলি ব্যবস্থা অবলম্বন হয়েছে। প্রথমত 20 নম্বর ধারায় বলা হয়েছে যে আইন ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে কেবল প্রচলিত আইন অনুসারে অপরাধমূলক কার্যে লিপ্ত থাকার জন্য সেই অপরাধীকে শাস্তি প্রদান করতে হবে। কোনো নতুন আইন প্রণয়ন করে পূর্বে সম্পাদিত অপরাধের বিচার করা হবে না। দ্বিতীয়ত, একই অপরাধের জন্য একাধিকবার কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করা যাবে না। 20 নম্বর ধারা, এখানে শাস্তি প্রদান বলতে আইন ভঙ্গের অপরাধে বিচার বিভাগ ছাড়া সংশ্লিষ্ট বিভাগ তাকে শাস্তি দিতে পারে। তৃতীয়ত, অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় না। 23 নম্বর ধারা। পরের পয়েন্ট দেখো, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এখানে কি বলা হচ্ছে, সর্বোপরি আইন নির্দিষ্ট পদ্ধতি প্রসিডিওর অফ এস্টাবলিশ বাই ল ছাড়া অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন অথবা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। 21 নম্বর ধারা। আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে যে আইন অনুসারে ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে সেই আইনটি বৈধ আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে রচিত হবে এবং সেই আইন অনুসারে বিচার করতে বিচার বিভাগ বাধ্য। কোনো আইন যুক্তিসঙ্গত কিংবা জনস্বার্থ বিরোধী কিনা তা বিচার করার ক্ষমতা ভারতীয় বিচার বিভাগের নেই। এদিক থেকে বিচার করে ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা যে মার্কিন সুপ্রিম কোর্টের ক্ষমতা অপেক্ষা কম, সে কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এটি শেষ পয়েন্ট, গ্রেপ্তার ও আটক সম্পর্কিত নিয়মাবলী। সংবিধানের 22 নম্বর ধারা অনুসারে যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না। আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা যায় না। গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত করতে হবে এবং ওই ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাকে অতিরিক্ত সময়ের জন্য কোনোভাবে আটক করা যাবে না। কিন্তু শত্রুভাবাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে মানে প্রিভেন্টিভ ডিটেকশন অ্যাক্ট ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়মগুলি প্রযোজ্য হয় না। বর্তমানে নাসা NASA মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980 এবং এসমা এসেনশিয়াল সার্ভিস মেনটেন্যান্স অ্যাক্ট 1981 এবং কাফে পোষা দেখো কনসারভেশনস ফরেগেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রভেন্স অফ সার্ভেগিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1974 প্রভৃতি আটক আইনের অবস্থিতি রয়েছে। এইসব আটক আইন ভারতীয় গণতন্ত্রের মূলে কুঠারাঘাত ঘটছে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন। বিচারপতি পতঞ্জলি শাস্ত্রী নিবর্তনমূলক আটক ব্যবস্থাকে সংবিধানের অশুভ বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন, ব্যক্তি স্বাধীনতার উপর প্রচণ্ড আক্রমণ ইত্যাদি বলে সমালোচনা করেছেন। অনুরূপভাবে বিচারপতি মহাজন এই ধরনের আইনকে গণতান্ত্রিক সংবিধান বিরোধী বলে বর্ণনা করেন। বস্তুত বিরোধী পক্ষের কণ্ঠকে স্তব্ধ করার জন্য যদি এই আইন প্রয়োগ করা হয় তবে গণতন্ত্রের সমাধি ঘটবে, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই ছিল তোমাদের সংবিধানের উল্লেখিত স্বাধীনতার অধিকারের প্রশ্নের উত্তরটি। তোমরা এটা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমাদের বাকি আর সিলেবাস সাজেশন অনুযায়ী যেসব প্রশ্ন সাজেশনে আমি দিয়েছি তা একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তাই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে ভিডিওটিকে লাইক করে